আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH এই প্রভাস মণ্ডলের এত অবৈধ সন্তান রয়েছে। এই প্রভাস মণ্ডলের এত বাবা, এত কাকা, এত জামাই, এত শ্বশুর রয়েছে, এটা না দেখলে বিশ্বাস করতে পারতাম না। সিরিয়াসলি, এই প্রভাস মণ্ডল যার রাম নাম সত্য হলো, উড়ে গেল, হাফিজ হলো, এই প্রভাস মণ্ডলের জন্য যে পরিমাণ রুমাল আজকে কেনা হয়েছে অবিশ্বাস্য। যারা রুমালের ব্যবসা করেন তাদের অনেকে বলছে ময়ূকদা কান্নাকাটি চলছে, লাল রুমাল কেনার জন্য এত মানুষ লাইন দিচ্ছে, 50 টাকার রুমাল আমাকে 70 টাকা করতে হচ্ছে। আমি বললাম 70 টাকা কেন, তোমাদের উচিত 108 টাকা করা, 108 টাকায় লাল রুমাল বেচো। আর অন্যদিকে যারা মোমবাতি বিক্রেতা তারা বলছে আমার কাছে লটকে লট মোমবাতি আসছে, সবুজ মোমবাতি, ইয়াব বড় সাইজ, মোটা মোটা মোমবাতি, যে মোমবাতিগুলো নিয়ে আর কবে গান বাজনা করে একটা নতুন সিনসিনারি তৈরি করার চেষ্টা করছিল মাকু শেখুরা। তারা লস খেয়ে গেছে। তারা আজ থেকে রবিবার অবধি ভেবেছিল যে মোমবাতি নিয়ে মিছিল করবে এবং ডাফলি বাজিয়ে বলবে হামে চাইয়ে আজাদি, অমুক সে আজাদি, তমুক সে আজাদি। আরে আজাদি দিয়ে দেওয়া হলো তো, প্রভাস মণ্ডল আজাদ হলো, উড়ে গেল। এরপরে আরো অনেকে আজাদি পাবে যদি তারা এই বাঁধরামোটা করে। প্রভাস মণ্ডলের সবচেয়ে বড় প্রবলেমটা হয়েছিল, প্রভাস মণ্ডল ভেবেছিল এটা তৃণমূলের আমল। তৃণমূলের আমলে প্রভাস মণ্ডলরা যেরকম ধর্ষক হয়ে বুক চিতিয়ে ঘুরতে পারতো, শেখ শাহজাহানরা যেভাবে বুক চিতিয়ে ঘুরতে পারতো, আর ধর্ষিতা মায়েরা বোনেরা মাথা নিচু করে ঘোমটা দিয়ে বা ওড়না দিয়ে মুখ ঢেকে ক্যামেরায় পেছন করে বসতে হতো বা এখনো বসতে হয়, প্রভাস মণ্ডল সেই ভুলটা করেছিল। প্রভাস মণ্ডল ভেবেছিল ও পুলিশ কি এসে গেল, আমি তো প্রভাস মণ্ডল, আমি ধর্ষক, আমি যা ইচ্ছা করতে পারি। বন্দুক নিয়ে প্রভাস মণ্ডল যে কাজটা করেছিল তার জন্য কি ওকে মিষ্টি ছুঁড়ে মারা হবে? পুলিশের কোনো মানবাধিকার নেই নাকি? আমি অবাক হয়ে যাচ্ছি প্রভাস মণ্ডলের অবৈধ সন্তানদের জন্য। প্রভাস মণ্ডলের অবৈধ সন্তান যারা বারবার প্রভাস মণ্ডলের হয়ে এই কান্নাকাটি করছে, এই রুদালি গ্যাং, এই মাকুলাররা, তাদের জন্য আমি অবাক হয়ে যাচ্ছি। এবং 3টে প্রশ্ন এই মুহূর্তে আজকে জবাব চাই বাংলাতে শুরুতে করছি, যেটা নিয়ে আজকে ময়ূকের সাথে মেগা ডিবেট হবে। অনেকের আজকে চিরবির বাড়বে, কারণ নতুন বাংলাতে চিরবির বাড়বে অনেকের, আর নতুন বাংলাতে মিষ্টি মুখ করতে হবে এরকম অনেককে। ये नया हिंदुस्तान है दादा, ये नया बंगाल भी है। সহ্য করতে শিখুন, অ্যাবজর্ব করতে শিখুন। আর যদি অ্যাবজর্ব না করতে পারেন, এই দেশটা গুজরাট হয়ে যায়নি কাঁদতে কাঁদতে, প্যালেস্তাইনে গিয়ে থাকুন। মানে নিজের যদি ইচ্ছা করে প্যালেস্তাইনে যান, নিজের যদি ইচ্ছা করে সিরিয়াতে যান। 3টে কোয়েশ্চেন, 3টে প্রশ্ন এই মুহূর্তে, তারপর বাকিটা। প্রথম 3টে প্রশ্ন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। প্রভাসের জন্য এত কান্না কেন মাকুদের? ও মাকু, ও শেকু, তোমাদের এত কান্না কেন এই প্রভাসের জন্য? প্রভাস কি তোমার ভাসুর হতো নাকি গো? প্রভাস কি তোমার কাকা নাকি গো? দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে, দ্বিতীয় প্রশ্ন, নরপিশাচ প্রভাসের এই ধর্ষকরা মাকু শেকুদের কে হয়? মাকু তোমার উচ্চাপনে কিসের ভয়? ধর্ষক তোমার কে হয়? ধর্ষকরা মাকু শেকুদের কে হয়?
এবং 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে, ধর্ষক মরতেই মরা কান্না শুরু করে দিয়েছে প্রভাস মণ্ডলের হয়ে। কারা? খুঁজুন, ধরুন, দেখুন, বলুন, নেম এন্ড শেম করুন। কারা যারা প্রভাস মণ্ডলের জন্য কান্নাকাটি করছে? তাদের বাড়িতে মা নেই, তাদের বাড়িতে বোন নেই, তাদের বাড়িতে যদি এরকম কোনো ঘটনা প্রভাস মণ্ডলরা ঘটাতো তাহলে তারা কি করতো? ডাফলি বাজাতো, আজাদি আমি চাইয়ে আজাদি 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 করতো। বছরের পর বছর ধরে, দিনের পর দিন ধরে, তারিখ পে তারিখ এই কথাগুলো সিনেমায় শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে যখন আমার বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটে, যখন আপনার বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটে, তখন মনে হয় যে না, আজ প্রভাস মণ্ডল যেটা করেছে তার জন্য যে পুলিশের অফিসারটা ছিল সে বড্ড কাঁচা কাজ করেছে। প্রভাস মণ্ডলকে ধরে পালিয়ে যাওয়ার আগে ধর্ষকদেরকে এর থেকে নৃশংস ট্রিটমেন্ট দেওয়া উচিত ছিল। এবং আমি আজকে আপনাদেরকে প্রশ্ন করছি, আমি এটা ইউজুয়ালি করি না, ময়ূককে আপনারা কমেন্ট করুন, ময়ূককে ট্যাগ করে আপনারা লিখুন, প্রভাসকে বা ধর্ষককে শুধু এনকাউন্টার করা হয়েছে। আপনার হাতে যদি পুলিশের মতন আত্মরক্ষার ক্ষমতা থাকতো, আপনি কি করতেন? আপনি কি করে সেলফ ডিফেন্সে নিজেকে বাঁচাতেন? এই ধর্ষকদের সাথে কি করা উচিত সেটা কমেন্ট করুন। সকাল থেকে অনেকে অনেকভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, মিনমিনেরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, মাকু শেখুরা লাগাতার গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ঠিক কি হয়েছিল? আমি যদি কৃত্রিম বুদ্ধিমত্তা বা অ্যানিমেটেড গ্রাফিক্সের মাধ্যমে এআই এর সাহায্যে একবার ফিরে দেখি, এই প্রভাস মণ্ডল, এই একা প্রভাস মণ্ডল নয়, এরকম অনেকগুলো ধর্ষক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। মালদাতেও এরকম ধর্ষকরা রয়েছে। মালদাতে শেখ রকিবুল, এই শেখ রকিবুলরা এইভাবে রিকনস্ট্রাকশন করার সময় ভালো করে দেখুন, পুনর্নির্মাণ করতে ঠিক কখন এই ঘটনাটা ঘটে? কাল রাতে, যখন আর্জেন্টিনা এবং ইজিপ্টের খেলা ঠিক শেষ হয়েছে, তারপরে আর্জেন্টিনার জন্য সবাই উচ্ছ্বাস করছে, উদযাপন করছে আর্জেন্টিনার জন্য। তখনও বাঙালি জানে না যে সকালবেলা আরও এক ধাপ উদযাপন করতে হবে এই ধর্ষকের খালাস হয়ে যাওয়ার জন্য। এই ছবিটা দেখছেন আপনারা, আমি একবার ফুল ফ্রেমে আপনাদের দেখাতে চাই। এই রাত 1:06 এই কাজটা প্রভাস মণ্ডল করে। কি কাজ করে? প্রভাস মণ্ডল গুলি করে পালাতে যায়। প্রভাস মণ্ডল গুলি করে পালানোটা ভালো করে দেখুন। 12:45 প্রভাস মণ্ডল তখনও পুলিশের নিরাপত্তা বলয়ে রয়েছে, কাস্টাডির মধ্যে রয়েছে। প্রভাস মণ্ডলকে রিকনস্ট্রাকশনের জন্য, পুনর্নির্মাণের জন্য গাড়িতে বসানো হয়। প্রভাস মণ্ডলের মুখ চোখ দেখুন। রাত 1:02 প্রভাস মণ্ডলকে বের করা হয়, এবং বের করার পরে প্রভাস মণ্ডল হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে, অর্থাৎ আগ্রাসী হয়ে প্রভাস মণ্ডল বন্দুকটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভালো করে দেখুন, পকেট থেকে বন্দুকটা ছিনিয়ে নিল, এবং বন্দুকটা ছিনিয়ে নেওয়ার পরে এক রাউন্ড গুলি, এলোপাথারি গুলি করতে শুরু করে। 1:06 প্রভাস মণ্ডল এলোপাথারি গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ 1:21 প্রভাস মণ্ডল আহত অবস্থায় পড়ে থাকে। এটা এআই জেনারেটেড, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা এটা নির্মিত। যারা বলছে যে কেন পুলিশকে এইরকম করতে, মানে পুলিশেরও তো ইচ্ছা করে না সবসময় বন্দুক চালাতে, কিন্তু কেন করতে হলো? 12:45 থেকে আরেকবার দেখুন, মুখ চোখ দেখুন প্রভাস মণ্ডলের ইনোসেন্স দেখে অনেকে কেঁদে ফেলছে। এত কেঁদে ফেলছে, কর্পোরেশনের লোককে ডাকতে হয়েছে, পাড়ার সামনে এত জল জমে গেছে। মাকুলাররা এত কাঁদছে প্রভাস মণ্ডলের জন্য, এই খুনি, এই ধর্ষকটার জন্য যতটা কান্না, হয়তো তাদের সোভিয়েত রাশিয়া অব্দি নদী বয়ে যেতে পারত। 1:04 প্রভাস মণ্ডল বেরিয়ে হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে যায়, বন্দুকটা বের করে, এবং বন্দুকটা বের করে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে। কারণ প্রভাস মণ্ডল তো টার্গেট জানে না, প্রভাস মণ্ডল জানে না কি করে কাকে শুট করতে হয়। প্রভাস মণ্ডল শুধু জানে একটা বন্দুকে ট্রিগার থাকে, এবং সেই ট্রিগারটা প্রেস করতে থাকে। এক রাউন্ড গুলি চালিয়েছিল প্রভাস মণ্ডল, যে কারোর গায়ে লাগতে পারত। 1:21
প্রভাস মণ্ডলকে নিরস্ত করার জন্য পুলিশকে গুলি ছুটতে বাধ্য হয় পুলিশ, তাও বুকে নয়, মাথায় নয়, কোমরের সাইডে গুলিটা লাগে এবং তারপর প্রভাস মণ্ডলকে আহত অবস্থায় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সমস্ত ধরনের যা যা করার প্রয়োজন ডাক্তারদের, লাইফ সেভিং ড্রাগ, ইঞ্জেকশন, একদম ডিরেক্ট ইঞ্জেকশন দেওয়া বুকে, সিপিআর দেওয়া, এই সমস্ত কিছু করে কিন্তু প্রভাস মণ্ডলকে বাঁচিয়ে রাখা যায়নি। এবার আপনি বলুন, যখন প্রভাস মণ্ডলরা গুলিটা করে, আগের জমানাতে পুলিশকে বলে দেওয়া হতো তোমরা পালাবে, আগের জমানাতে পুলিশকে বলে দেওয়া হতো ধর্ষকরা শেখ শাহজাহানের মতন যা ইচ্ছা করতে পারে, তুমি টেবিলের নিচে থাকবে। কিন্তু জামানা বদল গেয়া, এখন প্রভাস মণ্ডলরা ভয় কাঁপছে। এই মুহূর্তে যারা ধর্ষক ঠক 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 করে কাঁপছে, এই মুহূর্তে যারা জেহাদি, আমি গ্যারান্টি লিখে দিতে পারি টিভি দেখে টিভি ভেঙে ফেলার চেষ্টা করছে, তার কারণ তারা ফ্রাস্ট্রেশনে ভুগছে। দেবাশিস ধর, প্রাক্তন পুলিশ অফিসার, আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে সাবিনা ইয়াসমিন, তামান্নার মা, যে স্বাগত জানিয়েছে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে, তিনি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। সজল ঘোষ বিজেপি বিধায়ক যুক্ত হবেন, রিয়া মুখার্জি রয়েছে, কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সাথে যুক্ত হবেন। আমি দেবাশিস ধরের কাছে শুরুতে যাব। দেবাশিস ধর, আপনি সেই সাহসী অফিসারদের একজন যাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল শুধুমাত্র রাজ ধর্ম পালন করার জন্য, বন্দুক দিয়ে যেখানে প্রয়োজন গুলি করার সেখানে গুলি করতে অর্ডার দিয়েছিলেন। শীতলকুচির ঘটনা আমরা দেখেছিলাম। আজকে পুলিশকে নিয়ে নিন্দা মন্দ অনেক কিছু হচ্ছে, কিন্তু অনেক দিন পরে পুলিশের যে সন্তান, সে বাড়িতে চিৎকার করে হয়তো বলছে মাই ড্যাডি স্ট্রংগেস্ট, আমার বাবা সবচেয়ে সাহসী, মাথা উঁচু করে লড়াইটা করে। সজলদা ওই মুহূর্তে চলে এসেছেন। দেবাশিস দা, দেখুন, যে কোনো ব্যাপারে কমেন্ট করার আগে আইনটা খুব ভালো করে জানাটা উচিত। এই যে যত মানুষ চিৎকার চেঁচামেচি করছে না, তাদের এটা জানা উচিত পুলিশকে যে অস্ত্র বা পুলিশকে যে ফোর্স প্রয়োগের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা কেন, আর কি কারণে, কোথায় গিয়ে সেই ক্ষমতার প্রয়োগ করা যায়। আপনারা জানেন আত্মরক্ষার যে একটা ব্যাপার রয়েছে, সেটা ইন টার্মস অফ প্রপার্টি হতে পারে, গভর্নমেন্ট প্রপার্টি হতে পারে, প্রাইভেট প্রপার্টি হতে পারে, বা আপনার লাইফ, দুটোর ক্ষেত্রেই হতে পারে। পুলিশ সেই মেশিনারি যখন গিয়ে কোনো ঘটনা ঘটে, সেখানে যদি কোনো ধরুন প্রাণহানির আশঙ্কা থাকে বা এমন কোনো ঘটনা ঘটে, সেটা একটা সাধারণ মানুষও করতে পারে, সেটাও কিন্তু আইনের চোখে এটা জেনারেল এক্সেপশনের মধ্যে রয়েছে। তো যারা বলেন যে কোনো দিন গুলি চালাতে পারে না, গুলি চালানে নিচে চালাতে হবে, পায়ের নিচে, এই তথ্য নিয়ে যারা হাজির হন, কোন বিদ্যালয় বা কোন ইউনিভার্সিটি বা কোনখান থেকে পড়াশোনা করে এসেছেন আমি ঠিক জানি না। ভারতবর্ষের যেটা আইন রয়েছে তাতে পরিষ্কারভাবে, আগে আইপিসি ছিল, এখন বিএনএস হয়ে গেছে, তাতে পরিষ্কার করে সেই ব্যাপারটা সুন্দর করে, মানে জেনারেল এক্সেপশনের চ্যাপ্টার পড়বেন, যে কোনো মানুষ সেটা বুঝে যাবেন কি ইয়ে রয়েছে। তো এই যে ঘটনাগুলো যখন ঘটে, এনকাউন্টার এই শব্দটাকেও আমি ডিফাই করছি, বাট এই জায়গাতেও যাচ্ছি না। যখন সোশ্যাল মিডিয়া বলছে এটা তো অফিশিয়ালি, মানে বাধ্য হয়ে পুলিশকে করতে হয়েছে। যে ঘটনাটি ঘটেছে, যেটা দেখুন, এই ধরনের ঘটনা ঘটলে যখন রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করতে গেছে, সেক্ষেত্রে বন্দুক ছিনিয়ে নিয়ে যখন অ্যাটাক করেছে, সেই সময় পুলিশ যে রিয়াকশানটা দেখিয়েছে এটা অত্যন্ত স্বাভাবিক। হ্যাঁ, এটা নিয়ে এটা ঘটনা যে এটা নিয়ে মানে আইনের এতেও প্রভিশন রয়েছে বা আমাদের হিউম্যান রাইটস কমিশনেরও ডাইরেক্টিভস রয়েছে, এটা নিয়ে পরবর্তীকালে একটা অনেক মাকুলার এটাও বলছে, অনেক মেকি সেকুলার এটাও বলছে দেবাশিস দা, যে রাত্রে কেন রিকনস করাতে নিয়ে গেছিল। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে অ্যাস্ট্রোলজার নিয়ে গেলে কি কোন সময়টা, কোন মাহেন্দ্রক্ষণে রিকনস করা, এটা পুলিশকে কি নির্ধারণ এখন মাকুলারটা করবে। আবার বলছি যে আইন না জেনে যারা এইভাবে তর্ক করতে বসেন না, মানে শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা, আর এদিকে তারপরে যতক্ষণ এটা কালকে আবার অন্যরকম, সকালে অন্যরকম সুর ছিল যখন মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন আমাদের সাথে মিটিং করতে বারুইপুরের জেলা পুলিশ অফিসে, তখন কিন্তু অন্যরকম সুর ছিল। যখন একটা ঘটনা ঘটে গেল, আরও খারাপ ঘটনা হতে, যদি কোনো পুলিশকর্মী মারা যেত, তখন কি বলতেন যে
মানে তাদের শটটা কি হতো, মানে তারা সত্যিকারের কাকে সাপোর্ট করতে যান, কি সেন্টিমেন্টে তারা আদেও দেশের হয়ে কথা বলেন না আইনের হয়ে কথা বলেন না কি বলেন, সত্যি যদি জিজ্ঞেস করেন না, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং বলতে পারবে না কি চায় সত্যি করে। আমার মনে হয় না তাদের মানসিক স্থিরতা আছে, তারা আইনের বই ঘেঁটে পড়াশোনা করে কথাবার্তা বলে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ঘটনা ঘটেছে, আরেকটা জিনিস বলতে পারি এই কেসে আরেকটা খুব খুব সূক্ষ্ম দিক আছে। এটা যদি দেখুন এই যে মেয়েটি নির্যাতিতা ধর্ষিতা সে কিন্তু একজন সংখ্যালঘু পরিবারের মেয়ে, ঠিক আছে, তার জন্য যে জিনিসটা পুলিশ করেছে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার পাশে যেভাবে দাঁড়িয়েছেন, তারপরেও এইসব আবোল তাবোল কথাবার্তা মানে সত্যি এগুলো মেনে নেওয়া যায় না, সহ্য সীমার বাইরে। এবং আবার বলছি যে কি চাইছেন সেটাই মনে হয় বোধগম্য নয়। আর সবথেকে বড় কথা যে ঘটনা ঘটিয়েছে সেখানে যদি এতদিন তো দেখলাম পুলিশ খাটের তলায়, কখনো থানার ইয়ের নিচে কোথাও কোনো কারো বাড়িতে লুকাচ্ছে, আশ্রয় দিচ্ছে, এই ট্র্যাডিশনটা তৈরি করেছিল পুলিশ এতদিন। অন্যকে কোথায় নিরাপত্তা দেবে, নিজের নিরাপত্তা ছিল বিঘ্নিত। আজকে যে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, পুলিশ নিজের ব্যাকবোন শক্ত করে দাঁড়িয়েছে। আজকে শীতলকুচির ফায়ারিং হয়েছিল, কম্পালসারি ওয়েটিং নয়, আই ওয়াজ সাসপেন্ডেড, আমাকে না অপরাধীর কাঠগড়াতে দাঁড়াতে হয়েছিল অন্তত 10 বার, আমি ইন্টারোগেশনের সম্মুখীন হয়েছিলাম এবং যে কোনো দিন আমাকে মার্ডার কেসে চালান করার জন্য এরা প্রস্তুত ছিল। আমি সেই জায়গা থেকে নিজেকে শুধু আইনটা জানতাম বলে আমি বেরিয়ে এসেছিলাম। আবার বলছি আইন না জেনে, মানে আইন যদি আপনি জানেন না, এই সেকু মাকু থেকে আরম্ভ করে যেই হোক না কেন আপনার কিচ্ছু করে নিতে পারবেন না। অদ্ভুতভাবে আমি সজলদার কাছেও এটা নিয়ে যাব, আমি তার আগে কয়েকটা এলিমেন্ট দেখে নিতে চাই। অদ্ভুতভাবে সোশ্যাল মিডিয়াতে কিছু সিপিআইএম এর সমর্থক তারা আগে থেকে বলে দিচ্ছে আরে এ তো রাত সাক্ষী ছিল। তুমি জানলে কি করে ভাই? তোমাকে কি ভিডিও কল করে এ দেখিয়েছিল যে দেখো আমি এই জিনিস দেখতে পেয়েছি? তাহলে তো তুমিও, তোমার নাম, তুমি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলো যে আমিও এই কেসটা প্রথম থেকে জানতাম। তুমি কি করে জানছো যে রাত সাক্ষী ছিল? মানে এই রাত সাক্ষী, এই প্রভাস মণ্ডল, এটা প্রথম থেকে কোথা থেকে এরা জানছে? মানে কেউ তো একটা বলেছে যে না এ রাত সাক্ষী ছিল, সে কে? তার মানে সেও এই কেসের মধ্যে একজন অ্যাসোসিয়েট হতে পারে যার নাম হয়তো এখনো পুলিশ জানেনি, তাকে সামনে আসতে হবে। লায়েক আলী, সে বলেছে লায়েক আলী কি এর সাথে যুক্ত ছিল? লায়েক আলী কোথায়? আমি সজলদার কাছে আসব, কিন্তু সজলদাকে আমি কয়েকটা জিনিস দেখাতে চাই। মানে সজলদাকে এটা বলছি না, সজলদা যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই এনকাউন্টার বা এই আত্মরক্ষার্থে শুট আউট যাই বলা হোক না কেন, আমি দেখছি যে যাদের সবচেয়ে বেশি কান্নাকাটি করার কথা তারা উদযাপন করছে, তারা বলছে যা হয়েছে ঠিক হয়েছে। তাদের মধ্যে থেকে এই গ্রামের, যে গ্রামে মেয়েটি ছিল সেই গ্রামের মানুষজন বা প্রতিবেশীরা, আমি প্রথমে পিসিআরকে বলবো, মোহাম্মদ মনিরুল ইসলাম আমাদের দেশের, আমাদের রাজ্যের এক নাগরিক, তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী ঠিক আছে অনেক প্রবলেম আছে, কিন্তু মুখ্যমন্ত্রী এবার যা করেছেন বেশ করেছেন, দারুণ কাজ করেছেন। মোহাম্মদ মনিরুল ইসলাম এ কথা ওই গ্রামের বাসিন্দা, তিনি বলছেন। আর কান্নাকাটি আজাদি গ্যাং করছে, দেখুন। দেখুন আমরাও তো আমার মেয়ে আছে, হ্যাঁ, তো তা আপনারও মেয়ে রয়েছে, আপনি নিশ্চয়ই বোঝেন যে মেয়ে হারানোর যন্ত্রণা একটা বাবা কিভাবে ছটফট করে। তো দোষী হিসেবে কি চাইছেন? দোষী হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা করেছেন, আমি ওনার সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এনকাউন্টার একেবারে একদম এইটাই দরকার ছিল। আমি ওই জন্য আমি শুভেন্দু অধিকারীর এই কাজে আমি অন্তত খুব খুশি। দোষীদের যেভাবে শাস্তি দিতে চাচ্ছেন সেটাতে আমি মনে করি এইভাবে পদক্ষেপ নিলে আগামী দিনে এগুলো সব বন্ধ হয়ে যাবে। আমি বারবার বলি দেশের এবং রাজ্যের ঘুণ পোকাদের আমাদের চিহ্নিত করতে হবে। এরা দেশের জন্য হানিকর, এরা রাজ্যের জন্য হানিকর। এরা শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই কাজগুলো করেনি, এর পেছনে পিএফআই আছে, সিপিআইএম এর, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রয়োজনে নাম এরপরে বলবো, সিপিআইএম এর যারা বারুইপুরের, যারা জেলা কমিটি বা ইউনিট কমিটির মেম্বার, যারা পদ্মপুকুরে বসে, তারা মাথায় হাত দিয়ে বসে আছে। তার একটাই কারণ, এই পুরো আন্দোলনটা হাইজ্যাক করে নিয়েছিল পিএফআই এবং মাওবাদীরা। সিপিআইএম এর লোকজন ফিসফাস করে বলছে সবচেয়ে বড় ব্লান্ডার সিপিআইএম করেছে এই গোটা বিষয়টাকে একটা জাতিগত বিদ্বেষের দিকে নিয়ে গিয়ে।
মনিরুলের কথা আমি শোনালাম। প্রভাসের মা সকাল থেকে ভাইরাল হয়েছে। প্রভাসের মা সে বলছে যে যা করেছে ঠিক হয়েছে, আর কান্নাকাটি জুড়েছে প্রভাসের অবৈধ কিছু সন্তান। কারা তারা সেটা আমি আর জানি না, আপনি ত্যাগ করুন তাদের, আর বলুন এই ক্লিপটা দেখতে। দেখুন। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, কি এসে কি বললো? এসছে, বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। আমি হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে, যা করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠিকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। আমি বলছিলাম মাকুলারদের বেসিক একটা ক্রোনোলজিক্যাল প্রবলেম আছে। তার মা শুধু নয়, তার বউ, তার স্ত্রী প্রভাস যে মারা গেছে বা যাকে এনকাউন্টার করা হয়েছে, তার স্ত্রী, সে বলছে ওর নোংরামির ব্যাপারে আমি প্রথম থেকে জানতাম, যা হয়েছে ঠিক হয়েছে। নিজের স্ত্রী বলছে এটা, আর কান্নাকাটি শুরু করে দিয়েছে এই মাকুলার আজাদি গ্যাং। কারণটা কি? শকুনের মতন একটা লাশ পেয়েছিল এবং সেই লাশটাকে নিয়ে রাজনীতি করতে পারেনি, এলাকা দখল করতে পারেনি, ট্রেন জ্বালাতে পারেনি বলে চিহ্নিত করুন এদেরকে। তার স্ত্রীর বক্তব্য শুনে আমি সজল ঘোষের কাছে যাব। বলতে ও তো নোংরার মতো এমনি ছিল, তো বিশ্বাস করার কিছু মতন নেই, বুঝেছো? যে ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামো দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। সজল ঘোষ, আপনাদের বোধহয় সবচেয়ে বড় আন্ডার এস্টিমেশনটা হয়ে গেছে এই মাকুলারদেরকে খুব লাইটলি নিয়ে। এই মাকুলার সেকুলারিজমের নামে যারা মেকি সেকুলারিজম প্র্যাকটিস করে, এদেরকে এই আজাদি ব্রিগেডকে বড্ড লাইটলি নিয়েছিলেন। আপনারাই সবচেয়ে বেশি কিন্তু ছবল খাবেন, মানে এখন যদি সাবধান না হন। ও সাপের ফনা আছে, বিষ নাই। ওটা ওই একটা তেলের কোম্পানির বিজ্ঞাপন দিত না, তেলটা দিলেই সাপটা ফস করে উঠতো, ওই রকম ওই অবধিই থাকবে। ও সাপের বিষ ঢালতে পারবে না, নিশ্চিন্ত থাকুন। এটা রাজনীতির শতরঞ্চে কিছু অতৃপ্ত আত্মার খেলা। রাজনীতির শতরঞ্চে কিছু অতৃপ্ত আত্মার খেলা। রাত্রিবেলা রিকনস্ট্রাকশন কেন হবে ও মূর্খরা জানে না। ওরা তো লেখাপড়া করেনি ভালো করে। বিকাশবাবুর কাছে একটু ক্লাস নিতে বলুন, ভালো ক্লাস দিয়ে দেবে, ফাঁকা ফ্ল্যাটে হয় যেন। বলছি রাত্রেবেলা রিকনস্ট্রাকশন হয়নি, যে সময় ঘটনা ঘটবে রিকনস্ট্রাকশনটা সেই সময় করতে হবে। চাঁদের আলো কোথায় পড়েছিল, অমাবস্যার রাত ছিল কি ছিল না, মেঘলা আকাশ ছিল কি ছিল না, ঠিক সেইভাবে মিলিয়ে করতে হবে। আমরা শুনেছিলাম মায়ের থেকে মাসির দরদ বেশি, আমরা শুনেছিলাম মায়ের থেকে মাসির দরদ বেশি, এখন দেখছি মায়ের থেকে ভামেদের দরদ বেশি। মা বলছে ডেড বডি নেব না, আর বিকাশবাবু বলছে আমি মাথা মুড়িয়ে অশৌচ পালন করব। করো, বলছে ভালো ছেলে। আরে ধর্ষকরা তো চিরকালই তোমাদের চোখে ভালো ছেলে। সুশান্ত ঘোষ না কি নাম ছিল তোমাদের দলের নেতা, তারা তো তোমাদের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ছিল, নেতা ছিল, হ্যাঁ, বিভিন্ন সম্পাদক মণ্ডলীর সদস্য ছিল। ধর্ষকরা তো তোমাদের চিরকালই ভালো ছেলে। তোমাদেরই মধ্যে একজন বেরিয়ে গিয়ে এখন ওই বালিশ চাটা তৃণমূল খুলেছে। ওরা তো তোমাদের ভালো ছেলে চিরকালই ছিল। আর আমি অনুরোধ করো, এই মাকুদের দিকে এত হাইলাইট করবেন না। এরা বলছে বলুক, এরা রাস্তায় বেরোলে পাবলিক এদেরকে ডিম মারবে কি ইট মারবে কি টমেটো মারবে আমি বলতে পারবো না, কিন্তু এরা রাস্তায় বেরোতে পারবে না। এই সোশ্যাল মিডিয়ায় যারা রক্ত ঝরাচ্ছে ওদের ঝরাতে দিন, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমরা শুনুন, আমি বলছি এই ঘটনাটা তো একটা ঘটনা যে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়েছে, নিয়ে তারপর তাই বাধ্য এক রাউন্ড গুলিও চালিয়েছে, তাই বাধ্য হয়ে পুলিশ গুলি করেছে পাল্টা। আমরা তো সেই কথাটা মনে করছি। ভাইপো যখন বলেছিল মাথার এইখান লক্ষ্য করে মারতে হবে, সেইখানটা লক্ষ্য করে মেরেছে কি পুলিশ? আমি বলছি শুনুন, এটা আমাদের ঘোষিত বক্তব্য ছিল, সকালবেলা জমা হলে রাতের বেলা খরচ হবে। এই ঘটনাটা যদিও ও পুলিশকে গুলি চালিয়েছিল, কিন্তু এটাই হওয়া উচিত।
কাসবের মতন বছরের পর বছর তাকে বিরিয়ানি খাওয়ানো হবে না। একটা ধনঞ্জয় দোষী ছিল কি নির্দোষ ছিল অন্য বিচার্য বিষয়, তাকে ফাঁসি দিতে গেলে 10 থেকে 12 বছর লেগে গেছিল, সেই জিনিস আর হবে না। ইয়াকুব মেননের ফাঁসি ঝোলাতে গেলে এরা রাতের বেলা ভোরবেলা সুপ্রিম কোর্ট খুলিয়েছিল, এসব আর হবে না, এসব হওয়ার সুযোগ পাবে না। শুনুন, এইরা 4 জন মিলে ধর্ষণ করেছে, এরপর ভবিষ্যতে এই 4 জনের মধ্যে 2 জন বলবে কোনো ধর্ষণের ঘটনার সময় থাকলে যে ভাই করিস না, গুলিকে মরতে হবে। পুলিশকে ভয় পেতে হবে, কামদুনির আসামি আমি নিশ্চিত সে ইতিমধ্যে গা ঢাকা দিয়ে দিয়েছে, কারণ ফাঁসির আসামি এদের রাজত্বে ছাড়া পেয়েছিল ধর্মের বিচারে। আমরা অন্য ধর্মের প্রতিভু নাকি আমরা বিজেপি? আমরা শুধু হিন্দুত্বের কথা বলি, কিন্তু আজকে একটা মুসলমান পরিবারকে, একটা মুসলমান শিশুর হত্যাকারীকে, তার উপর পাশবিক নির্যাতনকারীকে তার ধর্ম বিচার করিনি, যেভাবে কামদুনি ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ধর্ম বিচার করেছিলেন। ঠিক ঠিক। আমি সাবিনা ইয়াসমিনের কাছে যাব এবং তারপর বাকিদের কাছে যাব। সাবিনা ইয়াসমিন কে? সাবিনা ইয়াসমিন ছোট্ট তামান্নার মা, এবং আমি প্রথম দিন থেকে সাবিনা দিকে বলেছিলাম, আজও বলছি, গোটা বাংলার রাষ্ট্রবাদীরা সাবিনাদির পাশে থাকবে, কারণ সাবিনাদিরাও এই ভারতের, এবং সাবিনাদির সাথে যেটা হয়েছে সেটা যেন অন্য কোনো মায়ের সাথে না হয়, অন্য কোনো মায়ের কোল যেন খালি না হয়। মাটিগাড়ায় যে মায়ের কোল খালি হয়েছে, মাটিগাড়ায় আমরা দেখেছিলাম কি হয়েছে, অনেকে হয়তো ভুলে গেছি মাটিগাড়ায় কি হয়েছে, হাঁসখালিতে কি হয়েছে, কামদুনিতে কি হয়েছে, মধ্যমগ্রামে কি হয়েছে, আমরা ভুলে গেছি। কিন্তু বিশ্বাস করুন, আজ প্রত্যেক মা তার কলিজাটায় একটু হলেও শান্তি হচ্ছে এটা দেখে যে ধর্ষকদেরও এভাবে গুলি করা যায় বাংলায়। মাটিগাড়ার যে মা, যে তার মেয়েকে হারিয়েছিল, যে তার মেয়ের ক্ষতবিক্ষত শরীরটাকে নিজে হাতে শেষবারের মতন হয়তো আগলে ধরেছিল, জাপটে ধরেছিল, সে মা কি বলেছে একবার দেখুন। बहुत बहुत अच्छा हुआ, मेरे भी बच्ची के साथ यही घटना हुआ था, इसलिए मुझे भी बहुत अभी आशा जाग रहा है मेरा मन में बहुत। मुझे भी लग रहा है मेरा लड़की को अब इंसाफ, सही तरह से इंसाफ मिलेगा। नया सरकार आया है, नया सरकार के ऊपर मैं बहुत आशावादी हूँ सरकार से। जो शुभेंद्र अधिकारी सर ने बोला था पहले सुबह को ले आएंगे, शाम को काम तमाम ऐसे ही कर दिए, सर को भी धन्यवाद। और ऐसे अपराधी को समाज में रखने भी नहीं चाहिए, ऐसे अपराधी को जितना जल्दी हम लोग इसका काम तमाम कर दे उतना ही अच्छा है। আমার সাথে এই মুহূর্তে সাবিনাদি রয়েছেন। সাবিনাদি, আজকে ধরে নিন ক্যামেরা নেই, সত্যি করে বলুন যে আজ যেভাবে এক মা শান্তি পেল, তার কলিজা ঠান্ডা হলো, আপনারও কি মনে হয় না মাঝে মধ্যে যে তামান্নার সাথে যে খেলার ছলে এভাবে তামান্নাকে বোম দিয়ে উড়িয়ে দিয়েছিল, তাদের সাথে, এই জানোয়ারগুলোর সাথে যদি এরকম ঘটনা ঘটতো এবং ভুলক্রমে যদি তারা পালানোর চেষ্টা করতো সেই সময়, এবং ঠিক সেই সময় যদি পুলিশ এই অ্যাকশনটা নিত, আপনারও কলিজা ঠান্ডা হতো? নমস্কার, আমি তামান্নার মা। আমি কোনো রাজনীতি নয়, কোনো পার্টি নয়, আমি একটা ছোট্ট তামান্নার মা হয়ে বলবো যে আজকে যে ক্রিমিনালটাকে মেরেছে একদম ঠিক করেছে, উচিত শিক্ষা দিয়েছে। ক্রিমিনালদেরকে এমন করেই মারা দরকার। সে যদি ভালোই হতো তাহলে তার নাম আজ ক্রিমিনালের জায়গায় যেত না, তাহলে ওই বাচ্চা মেয়েটাকে অপহরণ করতো না যদি আজ সে ভালো হতো। তাই একদম ঠিক কাজ করেছে। যিনি মেরেছে, যে পুলিশে মেরেছে, সে যার জন্যই মারুক, কিচ্ছু দেখার দরকার নাই, সে দোষী, সে ধর্ষককে ধর্ষণ করেছে, তাকে মেরেছে, একদম ঠিক কাজ করেছে। আমি সেই পুলিশকে স্যালুট জানাই। আমি সিএম কে স্যালুট জানাই যে এই নির্দেশ দিয়েছেন, এনকাউন্টার করার নির্দেশ দিয়েছেন। আমি সেই তামান্নার মা, আমি সেই ছোট্ট তামান্নার মা, 1 বছর ধরে মেয়েকে হারিয়ে আমার দিকে মরছি। আজ পর্যন্ত আমি বিচার পাইনি, বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। আজকে শুনেছি যে ওই এনকাউন্টার করেছে, শোনা মাত্রে এতটুকু হলেও আমি শান্তি পাচ্ছি যে মেয়ে তো পাবেই না, মেয়েকে তো মেরে দিয়েছে, দুষ্কৃতীদের তো বাঁচতে দিচ্ছে না, দুষ্কৃতীদের তো শেষ হয়ে যেতে হচ্ছে, তাদেরকে তো মেরে দেওয়া হচ্ছে।
আরো বাকি যারা আছে তাদেরকেও মারতে হবে। আমি সিএম এর কাছে আবেদন করব যে একটা ক্রিমিনালকে ছাড়া হবে না, একটা ক্রিমিনালকে ছাড়া হবে না। এই বাংলাতে কিন্তু বুঝিয়ে দিদি দিতে হবে। দিদি আপনি তো সিপিআইএম এর হয়ে প্রার্থী ছিলেন, আর শুভেন্দু অধিকারী বিজেপির একজন নেতা। শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদী একজন নেতা, নিজে গর্বের সাথে বলেন হিন্দুত্ববাদী। আপনি মুসলিম একজন মানুষ, তো শুভেন্দু অধিকারী আপনার সাথে ভালো সম্পর্ক বা ভালো কথাবার্তা বলেছে, না একটু ডিস্টেন্স মেনটেন করেছে, আপনাকে এন্টারটেন করেনি? সবার প্রথমে হচ্ছে উনি সরকার, শুভেন্দু অধিকারী সরকার মানে উনি হিন্দু মুসলিম দুজনেরই সরকার, দুজনের সরকার, সারা পশ্চিম বাংলার সরকার। ওনার কাছে কোনো ভেদাভেদ নেই। আর আমরা গেছি, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে সময় দিয়েছে এবং ভালো মতো সাধারণ মতো আমাদের সঙ্গে কথা বলেছে এবং শুনেছে, আমাদের কথা শুনেছে, যে মনোযোগ দিয়ে শুনেছে এবং অ্যাকশনও নিয়েছে। আমি যে একটা বছর ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বেরিয়েছি, সেটা 1 মিনিটের জন্য উনি করিয়ে দেখেছেন। কেন? উনি সবার সরকার, উনি হিন্দু মুসলিম এমন ভেদাভেদ নয় ওনার কাছে, উনি সরকার। আমি এক সময় রাজনীতি করেছি বলে আমি ওনার কাছে গেছি, আমি সরকারের কাছে গেছি। সরকার সবার সরকার। তো আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, তার জন্য তামান্নার সুবিচার দেবে, তার জন্য আজকে যে ক্রিমিনালটাকে মেরেছে, এনকাউন্টার করেছে, ওকে এটাই তার প্রাপ্য, এটাই তার প্রাপ্য। আমাদের পশ্চিম বাংলায় কেন মেয়েরা স্বাধীনভাবে থাকতে পারবে না, কেন শিশুরা স্বাধীনভাবে বাঁচতে পারবে না? এটাই ওর প্রাপ্য। আরো যে ক্রিমিনাল আছে তাদেরকে মেরে দিতে হবে, তাদেরকে ফাঁসি দিতে হবে, না হলে এনকাউন্টারই তাদের প্রাপ্য। বেশ, সাবিনাদি অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি গোটা বাংলার এখনও যারা শুভবুদ্ধি সম্পন্ন বামপন্থী, একটা সময়ে যারা বামপন্থী আন্দোলনটা করতেন, যারা সত্যিই লাল পতাকাকে ভালোবাসতেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা, আমি জানি, একদম ব্যাকসিটে চলে গেছেন। গোটা পার্টিটা এই মুহূর্তে কিছু পিএফআই, কিছু সিমি, কিছু জিহাদি তাদের দখলে চলে গেছে। এবং জেহাদিদেরকে মাথায় বসালে কি হয় সেটা হয়তো বামপন্থীরা বুঝতে পারছে, পেছন থেকে জেহাদিদেরকে মাথায় বসিয়ে দিয়েছে। আমি জানি যে এই মুহূর্তে পার্টিটার অবস্থা ভালো নেই, কিন্তু যারা ভালোবেসে পার্টিটা করেছিলেন, সিপিআইএমটা, তামান্না তার মাকে আপনারা ঢাকঢোল পিটিয়ে কালীগঞ্জে প্রার্থী করেছিলেন, হরগোবিন্দ দাস সিপিএম করত, কেউ আপনাদের সাথে আজ নেই। আর এই যে যাদেরকে ক্রমাগত এই বারুইপুরের যে পরিবার ক্রমাগত এই লাহেক আলী, যে এখন ইঁদুরের মতন পালিয়ে বেড়াচ্ছে, এই লাহেক আলী পিএফআই এর সাথে সম্পর্ক আছে কি নেই এসটিএফ এর এই মুহূর্তে তদন্ত করা উচিত। এই লাহেক আলীরা ক্রমাগত যে পরিবারগুলোকে বোঝানোর চেষ্টা করছিল, বলো এর সাথে আরএসএস যুক্ত, বলো এর সাথে বিজেপি যুক্ত, বলো হিন্দু যুক্ত, একটা জাতি দাঙ্গার পরিস্থিতি তৈরি করো, যারা এই বদমাইশিটা করার চেষ্টা করছিল তাদের অশুভ আঁতাত ভেঙে পরিবার নিজে, এই তামান্নার মা যেভাবে বললেন সত্যি কথাটা, বারুইপুরের নির্যাতিতার কাকা ঠিক সেভাবেই এই ন্যারেটিভটা ভেঙে দিয়েছে। কি ন্যারেটিভ? আরএসএস বিজেপি এরা নাকি এর সাথে রয়েছে। কাদের মোল্লা কে? আরএসএস করতো। অনেক নাম বেরোবে, অনেক জেহাদি নাম বেরোবে, কিন্তু তার আগে নির্যাতিতার কাকা কি বলেছিল আরেকবার মনে করিয়ে দিতে চাই, এবং তারপর বাকি দুজনের কাছে যাব। ধর্মের কোনো না দিয়ে খুঁজি করেছে, সারা যারা জেগেছে, না হলে 100 লোক ছেলে ছিল, তার মধ্যে বড় অঙ্কের সংখ্যা ছিল কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা, আমাদের হিন্দু ভাই বোনেরা। এই জিনিসটা নিয়ে কেউ দেখছি আমরা মিডিয়া, কোনো মিডিয়া লিখছে যে আরএসএস হিন্দু ছেলেরা এগুলো করেছে। আমরা কিন্তু পক্ষপাতিত্ব নয়, আমরা পরিবারের পক্ষ থেকে পক্ষপাতিত্ব নয়। বাইরে থেকে কোথায় কার কেউ বক্তব্য রাখছে আমরা শুনছি না, কিন্তু আমরা ঘরের মধ্যে থেকেই আমরা পরিবারের লোক হিসেবে বক্তব্য রাখছি। এটা এই ন্যারেটিভটা কে পার্কুলেট করেছিল, কে ছড়িয়ে দিয়েছিল? লাহেক আলী। আমি লাহেক আলী ছবি চালানোর জন্য বলবো, লাহেক আলী উচ্চিংড়ে একজন নেতা, সিপিএমটা করে। লাহেক আলীর বেসিক ক্রেডিবিলিটি, লাহেক আলীর সাথে পিএফআই নেতাদের খুব ভালো সম্পর্ক। যারা বারুইপুরটাকে চেনেন, বারুইপুর অঞ্চলটাকে জানেন, একটা সময় বারুইপুর বিখ্যাত ছিল দক্ষিণ 24 পরগনার যারা হিন্দু, রায় বাঘিনীর যারা
মানুষজন সেই রায় বাঘিনী এবং দক্ষিণ রায়ের চারপাশে যারা ঘোরাঘুরি করতো সেই মানুষদের জন্য ভালো পেয়ারা হতো, হিন্দুদের বসবাস ছিল, হিন্দু জমিদাররা ছিল, সেই জায়গার জনবিন্যাস চেঞ্জ করতে শুরু করে বামপন্থীরা। বাংলাদেশিদেরকে এনে বসানো হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো সব রেকর্ড ভেঙে মেসির মতন 3টে গোল দিয়ে দেন। রোহিঙ্গাদের কলোনি, রোহিঙ্গাদের ক্যাম্প, প্রথমে ঝুপড়ি, সেই ঝুপড়ি থেকে অ্যাসবেস্টাস এবং টিনের বাড়ি এবং তারপর পাকা বাড়ি রোহিঙ্গাদের জন্য, ইলেকট্রিকের লাইন, জলের লাইন, সব কিছু দিয়ে দেন। এই লাহেক আলীরা এখনো কি মৌলবাদী এলিমেন্টের সাথে যুক্ত থেকেছে? কারণ এই লাহেক আলীর পেছনে অনেক বড় এক সিপিআইএম নেতার হাত রয়েছে এবং এই সিপিআইএম নেতা লাহেক আলীকে নাকি ক্রমাগত টেলিফোন করে গেছিল। কিসের জন্য টেলিফোন করে গেছিল? এসটিএফ এর দেখা উচিত। এবং সর্বপ্রথম লাহেক আলী তদন্তে সহযোগিতা করছে কি করছে না সেটা প্রথমে খতিয়ে দেখে লাহেক আলীকে কাস্টাডিতে নেওয়া উচিত। কারণ লাহেক আলী ডিরেক্টলি বারুইপুরের মতন জায়গা, সেখানে জাতি হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল। এবং আমি তো বলবো সিপিআইএম এর সেই সমস্ত নেতা যারা পদ্মপুকুর পার্টি অফিসে বসে রয়েছেন, যারা টেলিফোনে এই কথাগুলো বিভিন্ন লোককে বলছেন, আপনারা প্রকাশ্যে বলুন। তামান্নার মা যেভাবে বলছে লাহেক আলীরা হাইজ্যাক করে নিয়েছে সিপিএম দলটাকে, আপনারা বলতে পারছেন না, আমি বলে দিচ্ছি। দক্ষিণ 24 পরগনা পার্টিটাকে রোহিঙ্গারা হাইজ্যাক করে নিয়েছে। রোহিঙ্গাদের দখলে একটা পার্টি যদি চলে যায়, এর থেকে ভয়ানক কিছু হতে পারে না। সিপিআইএম এর বিমান বসু কোনোদিন এটাকে এনকারেজ করবে? এই যে এই ট্রেন লাইনে, এই ছবিটাও দেখানোর জন্য বলবো, রেল অবরোধের প্র্যাকটিসটা, রেল অবরোধ তুমি করতে পারো, দক্ষিণ 24 পরগনায় তুমি রেল অবরোধ করতে পারো, আমি ধরে নিলাম যুক্তির খাতিরে। দক্ষিণ 24 পরগনা একটা সময় কলাপাতা দিয়ে রেল অবরোধ করা হতো, শিল্পের জায়গায় নিয়ে গেছিল এসইউসিআই এবং বামেরা। কিন্তু এটা তো সেইভাবে রেল অবরোধ নয়, লাল পতাকা নিয়ে রেল লাইনে বসে পড়া নয়। এটা নির্দিষ্টভাবে, ভালো করে দেখুন এই গেম প্ল্যানটা, নির্দিষ্টভাবে কিছু বোল্ডার, কিছু আয়রন বিম অর্থাৎ লোহার বিম, সেগুলো রেল লাইনের ওপর ফেলে দেওয়া, পাথর ফেলে দেওয়া, সিগন্যাল, লাল সিগন্যাল, সেই লাল সিগন্যালের ন্যাকড়া গুজে দেওয়া, কাপড় গুজে দেওয়া, যাতে করে ট্রেন ডিরেল হয় বা লাইনচ্যুত হয়। এটা কি ধরনের বামপন্থা? এটা তো বামপন্থা নয়। এটার পেছনে এমন কোনো গেম প্ল্যান রয়েছে যে গেম প্ল্যানটা এক এবং একমাত্র কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্যের এসটিএফ ক্র্যাক করতে পারে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে রয়েছে। দীপ্তাংশু চৌধুরী, আমি সাদা কালোতে একটি ধর্ষণের ঘটনা, একটি খুনের ঘটনা, একটি এনকাউন্টার, একটি আত্মরক্ষার্থে গুলি চালানো, এটার নিয়ে আমি আলোচনা করতে আজ অন্তত রিপাবলিক বাংলায় আসিনি। এটা মারাত্মক কোনো প্ল্যান, হয়তো কোনো বার্তা দেওয়া, মহল্লা থেকে বেরো, সারা দেশে একটা বার্তা দেওয়া, দেখো বারুইপুরে হয়েছে, শাহিনবাগে করো, দেখো বারুইপুরে হয়েছে, গোধরাতে করো, দেখো বারুইপুরে হয়েছে, খিদিরপুরে করো, গোটা বাংলাকে আবার রাস্তায় নামতে একটা উস্কানি দেওয়া এবং খুব নির্দিষ্ট কিছু মানুষকে খেপিয়ে তোলা। এটার কি কোনো টুল কিট তৈরি হয়েছিল এখানে? পশ্চিমবাংলা আজ যখন সকালবেলা উঠলো, পশ্চিমবাংলা এই বিগত 15 বছর অথবা তার আগে আরো 34 বছর যে পশ্চিমবাংলা দেখে মানুষ অভ্যস্ত হয়ে গেছিল, ভেবেছিল এই বারুইপুরের কেসটা আর একটা। কারণ আগে তো আমরা শুনেছি ছোট ঘটনা, গায়ে জ্বর বমি হলে এইভাবেই হয়, অথবা প্রশাসন পাঠানো হচ্ছে, যে প্রমাণ আরজি করে আমরা দেখেছি প্রশাসনের নাকের ডগার তলা দিয়ে এই যে প্রমাণ নষ্ট করা, ভেঙে দেওয়া, গুন্ডা পাঠানো, অথবা বলে দেওয়া যে এ তো দেহ ব্যবসার সঙ্গে যুক্ত, অথবা কোট অ্যান্ড আনকোট একজন বলেছিল প্রেগনেন্ট, আমি প্রেগনেন্টটা বলতে পারি কিন্তু সে বলেছিল প্রেগনেন্ট। তো এই কথাগুলো তো শুনে আসছিল 15 বছর, তাই সবাই ভেবেছিল এটা এরকম আর একটা ঘটনা হবে। ইট ইজ ওয়ান মোর ইন দ্য এন্টায়ার সিনারি। তো তাই যে টুল কিট যেটা আপনি বলছেন, কেউ সবুজ মোমবাতি নিয়ে রাস্তায় নেমে পড়েছিল, কেউ এই যে যাকে এনকাউন্টার করা হলো তাকে ভদ্রলোক বলে দুপুরবেলা বসে গেছিল বিভিন্ন গণমাধ্যমে, সেই তা কেন মারা হলো, যে একটা সাপ তার বিষাক্ত ছোবল মারবে বেডরুমের মধ্যে, তাকে কি নিয়ে গিয়ে রিহ্যাবিলিটেশন হোমে রাখা হবে, জুতে রাখা হবে, না তাকে মারা হবে? তো যারা এই মাকু সেকু আপনি বলছিলেন, যারা এই সাপ, বিষাক্ত সাপ রাখতে চায়,
যে এপিডিআর আজকে আমার কলেজ স্ট্রিটে নেমে পড়েছিল, এই যাকে মারা হলো তার পক্ষে, তারা এই যে রেপিস্ট তারা বাড়িতে নিয়ে গিয়ে রাখুক তাদের পরিবারের সঙ্গে, এবং অন্য পরিবারের সঙ্গে কেন আঘাত ফেলছে, তারা নিজেদের পরিবারের সঙ্গে রাখুক। কর্নেল একটা জিনিস কিন্তু হচ্ছে, ফ্রাস্ট্রেশন কিন্তু বাড়ছে বিরোধীদের। মানে দেখুন, একটা গণতন্ত্রে বিরোধী যদি দুর্বল হয়ে যায় সেটা গণতন্ত্রের জন্য ভালো নয়, কিন্তু শাসক দলও তো এই তুই বিরোধী হবি, সজল ঘোষ দেবাশিস দা বললে এই তুই বিরোধী হবি, প্লিজ বিরোধী হ, এটাও তো কাম্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দাবি করেন তিনি স্ট্রিট ফাইটার, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দাবি করেন তিনি আসলে বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শোচনীয় পরাজয় একদিকে, আর অন্যদিকে লাটে উঠে যাওয়ার আশঙ্কা, এই দুটো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বোধহয় কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় কাজ করছে না, মাথায় কাজ করছে না আমি জানি না, কিন্তু নিজেরই ডাকা প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ নিয়ে, অপরাজিতা বিল নিয়ে নিজেরই ডাকা প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাটিয়ে চড় মারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই দুঃসময়েও যারা রয়েছে তাদের। ভাবুন, অবস্থা ভাবুন। এই মুহূর্তে আরেকবার আমি সেই ছবিটা দেখাবো, নাটুকে প্রতিবাদে মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি ইতিমধ্যে ভাইরাল। প্রতিবাদ মিছিলে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চড় মারলেন এবং সেই চড় মারার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কাকে চড় মারছে, বিজেপিকে চড় মারলে সেটা আরেকটা বড় প্রাইম টাইম হতো, সজলদা হয়তো রেগে যেতেন, দেবাশিস দা হয়তো বলতেন যে গ্রেপ্তার করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়। আরে মমতা বন্দ্যোপাধ্যায় চড় কাকে মারছে, সেলিব্রিটিরা ভাগালবা। মমতা বন্দ্যোপাধ্যায় চড় মারছে নিজের পার্টির কিছু কর্মীকে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড করে রাখার চেষ্টা করছে। সজল ঘোষের থেকে আমি প্রতিক্রিয়া নেব ছোট করে, তারপরে রিয়ার কাছে যাব। সজল ঘোষ কি অবস্থা করলেন, তৃণমূল কংগ্রেসের মাথা কাজ করছে না কি? মানে নিজের পার্টি, আমি সজলদার সাথে ভালো ব্যবহার করছি, হঠাৎ করে সজলদার থাপ্পড় মেরে দিল, যা চলে কি এটা? অ্যাকচুয়ালি এটা ফ্রাস্ট্রেশন, বাড়িতে ভাইকে মারতে পারছে না, দেখছে ভাই যা তা করে বেড়াচ্ছে, ভাইপোকে কিছু বলতে পারছে না, কারণ ভাইপোর জন্য আজকে তার 3 কুল গিয়ে 1 কুলে ঠেকে গেল। হ্যাঁ, এই ফ্রাস্ট্রেশনটাও বার করবে কোথায়? বিজেপিকে তো আর হাত তুলতে পারবে না। আজকে ওনার উচিত ছিল শুভেন্দুবাবুকে থ্যাংক ইউ বলা, যে আমি একজন বাংলার নারী বলেই আমরা বিশ্বাস করি হিসেবে অন্তত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, তো আমার যেটা বলার বক্তব্য, উনি নিজের দলের লোককেই মারছেন আজকে। তার মানে হয় দুষ্কৃতীরা নিজের দলের মধ্যেই আছে, বা অপরাধীরা নিজের দলের মধ্যেই আছে, আর নয়তো ওনার তার কেটে গেছে। এটা তো আমরা আগে থেকেই বলেছি যে ওনার মানসিক স্থিরতা নেই ওনার। হ্যাঁ, ওর মধ্যে হয়তো ঋতব্রতকে দেখছে, দিল একটা চট, এখন ওর মধ্যে হয়তো কাকে দেখছে আমি বলতে পারবো না, অনেক লোক ওখান থেকে বেরিয়েছে। ববি হাকিমকে দেখলো কিনা, বা জাভেদ খানের মতন টাকা আছে লোকটা, জাভেদ খান দেখলো কিনা, দিল চড়িয়ে। পাগলামির কি উত্তর দেব? মুখটা দেখুন সজলদা, আমার ভয় লাগছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মানে রেগে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ধাক্কা মেরে দিচ্ছেন কাউকে, মুখটা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মেরেছে, পরে কামড়ে দিলেও অবাক হবে না। না, এইটা ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত থাপ্পড় মারতে পারে, কামড়াতে পারে না। ঠিক আছে, আমি রিয়ার কাছে যাব। রিয়া, খুশ তো বহুত হোকে তুম। না, রেপ নিয়ে তো কেউ খুশি হতে পারে না, কিন্তু ঘটনাটা আজকে এই ঘটনায় একদম আমি অত্যন্ত মানে আমার যে সিএম, আমার ওয়েস্ট বেঙ্গলের যে সিএম যে কাজটা করে দেখালো, এটা আমরা অনেক মেয়েরা বাড়িতে বসে চাইতাম। কারণ আমরা কেরম সিএম পেয়েছিলাম, আমাদের প্রাক্তন দিদি সজলদা এক্ষুনি যার নাম নিয়ে বলছিল, তো তাকে আমরা কি দেখেছি? হ্যাঁ, মানে না, যাই হোক, আমরা তার কি রেপ হয়নি কিছু, এটা পুরো সাজানো, পুরো গেম প্ল্যান। মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা, মেয়েটার ক্যারেক্টার অ্যাসাসিনেশন, আর মানে অভয়ার ক্ষেত্রে তো আমরা যা দেখেছি সেটা মানে ভয়ঙ্কর অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাংলার মেয়েরা আজকে যেটা দেখলাম, হ্যাটস অফ, মানে শুভেন্দু অধিকারী স্যারকে আমি ধন্যবাদ জানাবো। আমরা প্রত্যেকটা ঘরে বসে এই দৃষ্টান্ত সেট করতে চেয়েছিলাম, যে আমরা বলতাম যোগী আদিত্যনাথ এনকাউন্টার করে দিল, কবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে, কিন্তু আজকে আমি সত্যি স্যাটিসফাইড। এটাতে আমার আপত্তি আছে, এটা আমি অনেক বিজেপি নেতাকেও দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতেও অনেককে দেখছিলাম। যোগী আদিত্যনাথ উনি অত্যন্ত সম্মানীয় একজন নেতা, কিন্তু ওনার মডেলটা উত্তরপ্রদেশের মডেল। আমার বাংলায় আমার নেতা, আপনার নেতা, যিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন, পরে অন্য কেউ হয়তো নেতা হবে, কিন্তু ওনার নিজের একটা মডেল তৈরি হয়েছে। এটা আসলে আজ শুভেন্দু অধিকারীর মডেলের প্রথম ট্রায়াল রান হলো, এটা মানতে হবে।
আমরা কথায় কথায় যোগী মডেল বলে দিচ্ছি। আমি তো একজনকে অতি উৎসাহী হয়ে দেখলাম যোগী শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে। না, শুভেন্দু অধিকারীর নিজের স্টাইল রয়েছে। শুভেন্দু অধিকারীর বাংলাটাকে এত ভালো বোঝে এবং বাংলার রাজনীতিটাকে এত ভালো বোঝে। শুভেন্দু অধিকারীর এই মডেলটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় ধরাচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আবার শুভেন্দু অধিকারীকে রাজনীতিবিদ হিসাবে ছোট থেকে দেখেছে এবং সে বুঝতে পারছে যে আজ শুভেন্দু অধিকারী যে মাইল ফলকটা অ্যাচিভ করলো দেবাশিস দা, এই মাইল ফলকটা আসলে এই বাচ্চা বাচ্চা উচ্চিংড়ে যারা লাফাচ্ছে তারা ভাবছে T20 ম্যাচ, কিন্তু রাজনীতিতে শুভেন্দু অধিকারী যে টেস্ট ম্যাচটা খেলার জন্য প্রথম বলটাকে ছেড়ে দিল, সেটা অনেক বড় ড্যামেজ করতে চলেছে আগামী 10-12 বছর হয়তো বিরোধীরা বলার কোনো জায়গায় রাখছে না। তোমরাই বলছিলে এনকাউন্টার নেই, এনকাউন্টার হলো। তোমরাই বলছিলে যে খরচ হলো। কি বলবেন? একটা কথাই বলবো যে এই পুরো দেখুন, উনি তো রাজনীতিতে আজকে থেকে নেই, আর উনি এর আগে অনেক মিনিস্ট্রি সামলেছেন এবং মানে প্রশাসনটা ওনার থেকে আমাদের দলে কেউ ভালো বোঝে না, কিভাবে সরকার চালাতে হয় এবং কাকে দিয়ে কোন কাজটা করাতে হবে এবং আইনের পুরো বিষয়টাকে মাথায় রেখে কি করে করতে হয় উনি সেটা জানেন। আর সব থেকে বড় কথা, আমি দুটো কথা বলতে চাই। এক হচ্ছে যে তামান্নার মা, আর এদিকে এই যে যাকে আপনারা বলছেন এর স্ত্রী এবং মায়ের বক্তব্য, মানে যার মা এবং স্ত্রী নিজেই তাকে সাপোর্ট করছে না, তার জন্য এই মরাকার না। আর তামান্নার মা যে কথাগুলো বলেছে, ভালো করে যারা এই সেকু মাকু আরও যারা রয়েছে না তারা শুনুন। মানে যার মেয়ের সাথে এরকম হয় না, বা যার পরিবারের সাথে হয়, তার কাকার বক্তব্য শুনলাম। আপনারা না নিজেদের ওইখানে রেখে ওইখানে চিন্তা করুন। আর এতদিন ধরে আগের গভর্নমেন্ট কী করতো, রেপটাকে সাপোর্ট করতো, অপরাধীদের আড়াল করতো, আর ওই 10 লাখ টাকা 5 লাখ টাকা এটা ছিল নারীদের রেপ হওয়া এবং মার্ডার হওয়ার, নারী নির্যাতনের, এটা হচ্ছে তার বলতে পারেন কম্পেনসেশন। আপনাদের মতো নির্লজ্জ বেহায়া, সরি টু সেই কথাটা বলতে হচ্ছে, মানে আপনারা না সত্যি আপনারা সভ্য সমাজের যোগ্য নন। আপনারা মানে আপনাদের পরিবারের সাথে এগুলো হওয়া দরকার ছিল, তাহলে বুঝতে পারতেন। কারোর পরিবারের সাথে ভগবান না করুক, কারোর পরিবারের সাথে এরকম হয়। কিন্তু আমি শেষ বলতে চাই ছোট করে 10 সেকেন্ড। আমি বলছি এই শেকু মাকুরাই গত কয়েকদিন ধরে ফেসবুক গরম করে রেখেছিল। এই তো সন্ধে হয়ে গেল, বিকেল হয়ে গেল, রাত হয়ে গেল, এখনো খরচা হলো না। খরচা করার পর এরা আবার কাঁদতে শুরু করেছে। মজার ব্যাপারটা বলি, এদের অনেক রকম মুখোশ আছে। এদের সুশীল সমাজ মুখোশ, এদের মাওবাদী মুখোশ, এদের PFI মুখোশ, এটা নাগরিক কমিটি মুখোশ। এদের যখন যে মুখোশটা দরকার সেই মুখোশটা পরে নেয় এবং রাস্তায় নেমে পড়ে। এদের না মারলেও জ্বালা, মারলেও জ্বালা। আমি অতৃপ্ত আত্মা। আমি একটা জিনিস বলে আমি শেষটা করতে চাই। সজলদা, দেবাশিস দা, কর্নেল দীপ্তাংশু, রিয়া এবং বাকিরা যারা রয়েছেন, আপনারা যারা রয়েছেন তাদেরকে বলছি, হ্যাঁ আজকে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। এই এনকাউন্টার, এটা নিয়ে কাটাছেড়া করা, এটা ঠিক না ভুল, এটা নিয়ে অনেক বড় ডিবেট করা। কিন্তু বিশ্বাস করুন, আমার মতন অনেকের কলিজা ঠান্ডা হচ্ছে না ইন্দ্রজিৎ মণ্ডল যতক্ষণ না বিচার পাচ্ছে। ইন্দ্রজিৎ মণ্ডল তাঁতিপাড়ার একটা ছেলে, যাকে বিনা দোষে জেহাদিরা পিটিয়ে মেরে দিল। যারা মারলো তাদের এনকাউন্টার বা তাদের সবকটা কবে শেখাবে শুভেন্দু অধিকারী? তার জবাব চায় বাংলা। এবং এটা নিয়ে কাল গোটা বাংলার সবচেয়ে বড় ডিবেট করতে হবে। ইন্দ্রজিতের মা বাবা কি অবস্থা এই মুহূর্তে, তার ভাইয়ের, তার দাদার কি অবস্থা এই মুহূর্তে, কে খবর রাখছে, প্রাইম টাইমে কোন মিনমিনে এই ডিবেটটা করছে? কেউ করবে না, আমাদেরই করতে হবে। এবং তার জন্য শেষ ওই অংশটা দেখে একটা ছোট্ট বিরতি নেব। ওরা সবাই মিলে এলো। কারা? ওই দুষ্কৃতীরা যারা এসছে বাড়িতে, অনেক লোক এসেছিল। তা আমার বাবা মা বউ সবাই মিলে বললো ইন্দ্র বাড়িতে আছে। কি হয়েছে না, ওকে ডেকে দাও, 2-1 কথা জিজ্ঞেস করবো। আমার দোকানে যত মাল জাল আছে সব রাস্তায় ফেলে দিল, দিয়ে বললো যে ওকে বার করে দাও। জোর করে ধস্তাধস্তি করে গেটটা ভাঙলো, গেটটা ভেঙে ওকে বার করে নিয়ে এখানে মারলো। মেরে আবার মারতে স্টেশনে ওকে ওই অবস্থায় নিয়ে গেল। মানে বাড়ি থেকে টানতে ইন্দ্রজিৎকে নিয়ে চলে গেল। হাটে গিয়ে মেরে ফেলতে চায়, সূর্যপুর হাটে। আর এই বলেছে এর যে নামটা করে সেই হচ্ছে আনন্দ মণ্ডল, যে মেন কালপিট ওইটি বলেছে। যে ও যে এই কাজে জড়িত সেটা ওরা কার কাছ থেকে জানলো সেটা আমি এখনো জানতে পারলাম না। এই যে যারা ঘটনার সঙ্গে যুক্ত, যারা এখনো পর্যন্ত ধৃত এই ধর্ষণের ঘটনায়, তাদের সঙ্গে কি আপনার ভাইয়ের ওঠা বসা ছিল? না, চলাফেরা যেটা ছিল তাতে বাড়ি আমাদের রাখছে, যে ওর সঙ্গে বদমাইশের সঙ্গে চলি না। ও জোর করে ওর গাড়ি থেকে উঠতো,
কারা উঠতো? ওই আনন্দ আমার একটা মেয়ে আছে বাড়িপুরে কলেজে পড়াশোনা করে, তা আজ যদি আমার মেয়ের সঙ্গে যদি ওরকম হতো তাহলে আমার কতটা ক্রোধ হতো। তাহলে আমার মনে ক্রোধ জেগেছে বলে আমি যাকে তাকে পিটিয়ে মারবো, এটা কি ম্যাম হয়? হিন্দু বলেই কি আজকে এরকম ঘটনা ঘটানো? আর তো ওটা মানে সমাজে বাঁচতে গেলে তো সব কথা সত্যি কথা বলে চলা যায় না। তা তার মানে আপনি বলছেন যে হ্যাঁ এই চাপটা ছিল? চাপটা থাকতেই পারে, অবশ্যই অবশ্যই একটা চাপ থাকতে পারে। মানে হিন্দু বলে বেগরে মেরে নিয়ে চলে গেল? তাই সেইটাই তো দেখলাম। তো কার কাছে কি শুনেছে জানি না, শুনে বলে যে এই ব্যাপার তোমার ছেলে আমাদের কাছে ডাকলো এখান থেকে, সকালবেলা তখন কটা বাজে? তার মানে 8টা 8:30 মধ্যে এরকম হামলা হবে। এই প্রভাসকে গুলি করেছে গতকাল, একদম এনকাউন্টার করে ইয়ে করেছে পুলিশ। অন্যায় যে করবে তার সাজা পেতেই যাবে, সে আমার বাবা হলেও যেতে হবে। আমার এদিকে খুবই সাপোর্ট আছে। আমি আচ্ছা আপনার বারবার বলেছিলাম, ওই যারা এসেছিল আমি বলে দিচ্ছি দেখো তোমরা কি চাও বলো, কি আছে বলো, না আমি তোমার ইংরেজের সঙ্গে দেখা করবো। আর যদি কোনো অন্যায় করে থাকে, কিছু করে থাকে, আমি আমাকে বলো, আমি পরিষ্কার করবো। যদি অন্যায় করে থাকে তোমার ভাতা আমরা ছেলে তুলে দেবো। কোনো কারা কি কে জানবো, এ ভগবান ছাড়া কে জানে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।